আসলে সিরিয়ার কনটেক্সটটা ডিফারেন্ট, মানে ওইখানে তো বাংলাদেশের মতো এরকম করে যে ইলেকশন হয়ে তারপরে হচ্ছে যে একটা পার্লামেন্ট ফর্ম করে এভাবে আসা, ওইখানে যেটা হয়েছে সেটা হলো পরিবারতন্ত্র, মানে বাবা ছিলেন অনেক বছর, তারপরে ছেলেও থাকতে শুরু করলেন, বড় ভাই থাকার কথা ছিল কিন্তু যেহেতু বড় ভাই, হ্যাঁ মানে ওই চরিত্রটা একেবারে ভিন্ন। আর মধ্যপ্রাচ্যের তো পরিপ্রেক্ষিতটাও ভিন্ন, ওইখানে পাশে ইসরায়েল রয়েছে, অন্য পাশে জর্ডান রয়েছে, এই পাশে ইরান আছে, একটা অক্ষ শক্তির মধ্যে থেকে তারা যে ধরনের কাজ করে, তো তখন যেটা হয় যে জনগণকে তারা কখনো কখনো হয়তো নিজেদের দলে টানে, আবার কখনো কখনো প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় জনগণের, মানে তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা যে কোনো ধরনের দিকে যেতে পারে। এখন বাংলাদেশে তো সেটা আসলে হওয়ার কথা ছিল না। বাংলাদেশের যে একটা সমৃদ্ধ ইতিহাস, বিশেষ করে যে গণতান্ত্রিক আন্দোলন, আমাদের যে প্রতিবাদের যে ভাষা, সেগুলো কিন্তু ভিন্ন। এবং এখানে যেটা দেখা গেছে যে ম্যাস মুভমেন্টগুলো বিভিন্ন সময় কিন্তু আমাদের যে পুরো ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে। যেমন ঠিক ভারত পাকিস্তান বিভাগের পরেই কিন্তু দেখা গেল যে আমাদের এই যে ভাষা আন্দোলন শুরু হয়ে গেছে। জি, এরপরে কিন্তু এই ভাষা আন্দোলন কিন্তু ঠিক 52 সালের নয়, তার আগে থেকে কিন্তু এটা হচ্ছিল মূলত বঞ্চনার বিরুদ্ধে, যে বাঙালির যে প্রতিবাদ, সেটা একটা প্ল্যাটফর্ম লাভ করছিল। সেখানে তবন্দুল মজলিস ছিল, অন্যান্যরা ছিল, তো সেখানে কিন্তু আমরা দেখলাম যে একটা বড় একটা আন্দোলন করলো, কারা করলো? এই শিক্ষার্থীরা। তারাই কিন্তু 52-র মধ্যে দিয়ে আমাদের জাতিসত্তার পরিচয় তারা কিন্তু প্রথমে তুলে ধরলো। তারপরে কি হলো, 62 সালে কিন্তু শিক্ষা আন্দোলন, সেটাও কিন্তু সেই শিক্ষার্থীদের, তরুণরাই। এরপরে যদি আমরা দেখি যে 66, 69, 71-এর মূল শক্তি কারা ছিল? এই ছাত্র তরুণেরাই। একেবারে যারা কিশোর, যারা 12-13 বছরের, তারাও কিন্তু এই যে তারা অস্ত্র ধরেছিল বাংলাদেশের স্বাধীন করার, দিয়েছে তরুণরাই। হ্যাঁ, কিন্তু যারা রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু সংগঠিত করেছেন। তারা যে বিদেশে থেকে মানে সরকার গঠন করে তারপরে যে প্রশাসনিক কাজগুলো তারা করেছেন, কিন্তু মূল যে যুদ্ধ তারা এটা কিন্তু তরুণদের মাধ্যমে হয়েছে। এরপরেও এই তরুণদের কথা যদি আমরা বলি, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অংশটা কিন্তু, উজ্জ্বল অংশটা কিন্তু তরুণ। 90-এর গণঅভ্যুত্থানের কথা যদি আমরা ধরি, সেখানকারও কিন্তু এই মূল শক্তিটাই কিন্তু তারুণ্য। হ্যাঁ, তো সুতরাং বাংলাদেশের যে সমাজের পরিবর্তন হবে, সেটা যে তরুণের মধ্যে দিয়ে আসবে, মানে এটা আমাদের আসলে আগে বোঝা উচিত ছিল। যখন 2018 সালে এই কোটা বিরোধিত্ব তখন প্রথম শুরু হলো, হ্যাঁ, এরপরে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে ছাত্ররা কিন্তু একদম মাঠে নেমে এসছে, রাস্তায় নেমে এসছে, কিন্তু এই যে বিশেষ করে যে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, যে সড়কে যে শৃঙ্খলা নিয়ে আসা, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা সিগন্যাল দিচ্ছিল যে এই ছাত্র তরুণেরা কিন্তু সামনে আসছে, এবং তারা কিন্তু ভিন্ন ধরনের সমাজ, হ্যাঁ, তারা কিন্তু ভিন্ন ধরনের সমাজ চায়, ভিন্ন ধরনের রাষ্ট্র চায়, যেখানে গণতন্ত্র থাকবে, মূল্যবোধ থাকবে, মানুষের স্বাধীনতা থাকবে, এখানে মানুষের সম্মানটাকে স্বীকার করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু তখন আমরা আসলে বুঝতে পারিনি। আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব ছিল তারাও বুঝতে পারেনি, বিরোধী দলে যারা ছিল তারাও কিন্তু সেভাবে বুঝতে পারেনি। তারা কিন্তু ট্রেডিশনালি যে মুভমেন্টগুলো করছিলেন, কিন্তু তরুণদের তো একটা ভিন্ন ভাষা রয়েছে। আমি মনে করি যে এই যে তারুণ্যের আসলে এটা সার্বজনীন একটা ভাষা রয়েছে, বিশ্বজনীন ভাষা রয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে এসছে, যে এক্সাম্পলটা আসলে পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশেই শুরু করলো, যে তরুণ শিক্ষার্থীরা তারা নেতৃত্ব দিলেন, পরিবর্তনের নেতৃত্ব দিলেন। এটাকে আমি মনে করি যে আসলে এই যে ইকোনমিস্ট তারা কিন্তু রিকগনাইজ করেছে এবং তারা বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। আমি মনে করি যে শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য একটা বার্তা, যে না, একটা বড় একটা গোষ্ঠী সমাজের মধ্যে রয়েছে, যারা হচ্ছে শিক্ষার্থী, যারা ছাত্রী, তারা একটা পরিবর্তনের সূচনা করতে পারে। তো সুতরাং এই অন্য দেশগুলো যেন এই তরুণদের কণ্ঠ শোনে, এবং তারা যেন পরিবর্তনের জন্য তাদের এই যে আলাদা রকমের যে চরিত্র বৈশিষ্ট্য, তাদের ভাষা, এই ভাষাগুলো যেন ধারণ করে, তাইলেই আসলে অন্য দেশগুলো তখন এই নতুন পথে চলে যেতে পারবে। এই রিপোর্টে কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে আগের 12 মাসের যে তাদের বলা হচ্ছে যে উন্নতি করেছে কিনা, এই বিষয়টি দেখা হয়েছে। তো কোন কোন প্যারামিটারগুলো আসলে এখানে দেখা হয়েছে? না, উন্নতি করেছে কিনা মানে কি, তারা আসলে অনেক জিনিস দেখেছে। যেমন 2023-এর কথা ধরি, তাহলে গ্রিসকে কিন্তু তারা আসলে চ্যাম্পিয়ন করেছে। মানে ওই সময় কি হয়েছিল, যে গ্রিস কিন্তু অনেকগুলো বছর ধরে, বিশেষ করে যে যখন এই যে বাবলগুলো তৈরি হলো, মানে হাউজিং সেক্টরে, বিশেষ করে যেটা নিয়ে আসলে এই পুরো সারা পৃথিবী জুড়ে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা হলো, ওই সময় কিন্তু মানে এর পরবর্তী সময় দেখা গেল যে গ্রিস তারা কিন্তু একেবারে অর্থনৈতিক দিক থেকে তলানিতে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসেবে তারা কিন্তু দলীয় হওয়ার মতো অবস্থায় চলে গিয়েছিল। রাষ্ট্র কখনো দলীয় হয় না, কিন্তু তাদের অবস্থা সেরকম হয়েছিল। শ্রীলঙ্কার পরিস্থিতিও সেরকম হয়েছিল। তো গ্রিস হচ্ছে গত বছর তারা বের হয়ে আসতে পেরেছে। তো ওইটার জন্য তাদেরকে গতবার চ্যাম্পিয়ন করা হয়। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশেও কিন্তু এই সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও এই যেটা হচ্ছে, আমরা যেটাকে বলছি যে একটা স্বৈরশাসন, তো এই যে জনগণের কথা না শোনা, তাদেরকে উপেক্ষা করা, তারপরে এই যে প্রতিষ্ঠানগুলোকে একবার শূন্য করে ফেলা, বিশেষ করে আমি বলবো যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একবার পঙ্গু করে ফেলে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করা, তো এইভাবে করে যে একটা বড় রকমের সম্ভাবনাময় একটা দেশকে যে আস্তে আস্তে
অত্যন্ত দুর্বল করে ফেলার দিকে যে ধাবিত হয়েছিল, তো সেইখান থেকে বের হয়ে আসার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি যে এই বিষয়টাকেই তারা আসলে মার্ক করেছে, যে আসলে উন্নতির সমস্ত সম্ভাবনাই ছিল, কিন্তু সেটাকে বিপর্যস্ত করে ফেলার থেকে বা একেবারে তলানিতে যাওয়ার অবস্থা থেকে কিন্তু একদম আবার সামনে যে সম্ভাবনার দ্বার আবার উন্মোচন করা বা একটা সুযোগ তৈরি করা, এই বিষয়গুলোকে তারা আসলে উল্লেখ করেছে তাদের প্রতিবেদনে। আর কি কি বিষয় তাদের ইয়েতে ছিল? হ্যাঁ, আসলে এই রাজনৈতিক বিষয় যেটা আসলে এখন তো সংস্কারের কথার উপর তো আমরা বলছি, এখন কমিশন হয়েছে অনেকগুলো, তো বিভিন্ন রকম কমিটি হয়েছে। এখন এই যে উন্নতির যে সমস্ত প্যারামিটারগুলো তারা কিন্তু বলেছে যে আসলে অর্থনৈতিক শক্তি কতটুকু বা সেখানে হ্যাপিনেস আছে কিনা এটা সোসাইটিতে, বিষয়গুলো কিন্তু তারা সেভাবে কনসিডার করেনি। তারা দেখতে চেয়েছে যে আসলে এই পুরো দেশের মধ্যে যে এই যে জনগণের যে প্রতিনিধিত্ব সেটা আছে কিনা, জনগণের কণ্ঠস্বর শোনা হচ্ছে কিনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো ফাংশন করছে কিনা, সেগুলো তো আসলে ফাংশন করছিল না, মানে এটা বাস্তবতা। তো এখন সেগুলোর জন্য যে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাকে ওপেন করে দেওয়া, এবং এটা ওপেন করে দিতে পারলে কি হয় যে অর্থনীতির অন্যান্য যে সমস্ত সূচকগুলো সেগুলো কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। এই বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় যে তারা আসলে কনসিডার করেছেন।